দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইনসাইডে। আজকে আমরা সমসাময়িক অর্থনীতি 2024-25 অর্থ বছরের বাজেট এবং ব্যাংক খাতের বিভিন্ন বিষয়, একই সাথে বাংলাদেশের অর্থনৈতিক যে চ্যালেঞ্জগুলো চলছে গেল 2-3 বছর ধরে, সেই চ্যালেঞ্জ থেকে উত্তরণের যে পরামর্শগুলো, কৌশলগুলো, সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন আজ আমাদের অতিথি। আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। বাজেট নিয়েই আলোচনাটা বেশি হচ্ছে, আপনি নিজেও এই সংক্রান্ত আলোচনায় বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করেছেন। তারপরেও একটু আপনার কাছে যদি জানতে চাই যে নতুন অর্থ বছরের জন্য একটা চ্যালেঞ্জিং বাজেট বলা যায়, যেটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, প্রত্যাশা রয়েছে, আপনি বড় চ্যালেঞ্জ কি দেখেন? কয়েকটা খুব ইতিবাচক দিক আছে। আবুল হাসান মাহমুদ আলী আমাদের বন্ধু, সজ্জন লোক, করেছেন। সেটা হলো উনি প্রধানত চেষ্টা করেছেন যে অর্থনীতির যে স্থিতিশীলতা, ম্যাক্রো ইকোনমি, ওইটা ফিরিয়ে আনার। সমস্যা যেটা হলো, যে কোনো বাজেটের প্রথম যেটা দেখতে হয় সেটা হলো রাজস্ব। তো বাংলাদেশের সব কিছু প্রবৃদ্ধি হয়েছে। জিডিপি 7 বিলিয়ন থেকে এখন 460 বিলিয়ন হয়েছে। মাথাপিছু আয় 95 থেকে প্রায় 2800 ডলার হয়েছে। সব কিছু এভাবে বেড়েছে, কিন্তু শুধুমাত্র ট্যাক্সটা যাদের দেওয়ার কথা তারা ট্যাক্সটা দিচ্ছে না। দুইটা হিসাব দিচ্ছি আপনাকে। বস্টন কনসাল্টিং গ্রুপ বলেছে যে 1.25 কোটি লোকের কাছে $5,000 মাথা পিছু আয় আছে। $5,000 মানে কিন্তু 6 লক্ষ টাকা। আবার সম্প্রতি সিডিপি, প্রথম আলো গভর্নমেন্টের তথ্য অনুসন্ধান করে বলেছে যে 87 লক্ষ লোকের কাছে তারা সবচেয়ে বিত্তমান, তাদের মধ্যে মাত্র 9 লক্ষ লোক দেয়। তো এরা যদি সবাই দিতেন, অথবা যদি 1.25 কোটি লোকের কাছ থেকে ট্যাক্স নিতে পারতাম, তাহলে কিন্তু এই 7, 8, 9 না হইয়া 15, 16, 17 হইতে পারত। তাহলে কিন্তু এই যে বিশাল এই যে বাজেট ঘাটতি, সেটা কিন্তু হইতো না। এটা হলো 1 নম্বর সমস্যা। 2 নম্বর, আমি মনে করি যে ঘাটতিটা যেভাবে পূরণ করার প্রস্তাব করা হয়েছে, এটা সাধারণ একটা অঙ্ক। এটা যে কোনো অর্থনীতিবিদের প্রয়োজন হয় না। অত্যন্ত একটা সাধারণ জ্ঞান যে বাইরের থেকে যদি এত টাকা আনি, তাহলে এটা সুদটা বাইরে চলে যাবে, এবং যদি ডেপ্রিসিয়েশন হয়, যেটা উন্নয়নশীল দেশে হবেই, তাহলে আমার দায়টা বেড়ে যাবে। কাজে এটা ডাবল হয়ে এটা কিন্তু। এবং ইদানিংকালে বাইরের লোকেরা কিন্তু এখান থেকে টাকা উইথড্র করে নিয়ে যাচ্ছে। আমার কিন্তু এফডিআই একদম জমছে না, কমতেছে। আচ্ছা, দেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে নেওয়া, দেশের বেসরকারি ব্যাংকের যে কার্টেল, তারা ব্যাংকেরও মালিক, তারা শিল্পপতিও। কাজেই তারা এখানে ব্যাংকের সুদটা বাড়াইয়া সরকারকে 1,27,000 কোটি টাকা ঋণ দিয়ে যে আয় করে, এখানে সমস্ত লাভ করে ফেলে, আর তো ব্যাংকিং করার তার প্রয়োজন করে না। এটা তো একদম স্ববিরোধী। ফলত যেটা হচ্ছে, তাদেরকে ঋণ দেওয়ার ফলে যারা জেনুইন প্রাইভেট সেক্টর উদ্যোক্তা, তারা তো ঋণ পাচ্ছে না। তো কাজে এই দুইটা না করে, আমি এখনও সময় আছে, এটা বাজেটের পরেও করা সম্ভব, বলবো যে এইখান থেকে 50,000 কোটি টাকা কমিয়ে ওই যে 15,000 কোটি টাকা সঞ্চয়পত্রকে দেওয়া হয়েছে, ওইখানে 1,20,000 কোটি টাকা সঞ্চয়পত্র জনসাধারণকে দেওয়া হোক। মানুষে কিনবে, অবসরভোগীরা কিনবে, এই দেশের যারা একটু টাকা পয়সা আছে তারা কিনবে। তাদেরকে প্রণোদনা দিতে হবে। এই যে তাদের এই যে লভ্যাংশটা, এটা 10, 10.5 করতে হবে। এখন তো ব্যাংকের শুধু 10.5, 11, 12, এবং ট্রেজারি চালানের তো 11.5, ট্রেজারি বন্ডের তো 12। এবং যেটুকুন খাতির করতে হবে সেটা হলো বিশ্বব্যাংক, IMF-এর পরামর্শকে অগ্রাহ্য করে সেই লভ্যাংশটাকে আয়কর মুক্ত করতে হবে। তাহলেই আমি আমার যে ঘাটতিটা, ওইটা নিজস্ব টাকা দিয়ে পূরণ করতে পারবো। এইখানে টাকাটা থাকবে কিষাণে, এবং যারা একটু উদ্বৃত্ত কৃষক এবং যারা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, তারা টাকাটা পাবে, তাদের জীবনধারাটা। তাতে করে আমার দায়টা কমবে কিনা? তা অনেক কমে যাবে। তো এটা তো সামাজিক নিরাপত্তা বলয়, এবং এটা তো বিদেশে আমি পাঠিয়ে দিচ্ছি না, এবং এটা অহেতুকটা
ধনী ব্যাংকারদের লাভের অঙ্ক স্ফীত করছি না। এই অর্থমন্ত্রীর একটা বড় লক্ষ্যমাত্রা ছিল যে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি সেটা তিনি ফিরিয়ে আনবেন। এই যে অর্থনীতিটা অস্থিতিশীল হলো, একটা ভালো জায়গা থেকে আমরা চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেলাম, এখানে দায়টা কার? আপনার ম্যাক্রো স্টেবিলিটি আনতে গেলে আপনার রপ্তানি আয় এবং রেমিটেন্স বাড়িয়ে আমদানি না কমিয়ে আমদানিটাকে দুইটা দিয়ে পূরণ করা, আগে যেটা করা হতো, এটা স্টেবিলিটির একটা বড় অঙ্গ। কিন্তু এখন সমস্যা হলো 11 মাসে $44 বিলিয়ন হয়েছে, তো 12 মাসে 48-49 বিলিয়ন ডলার হবে, 60 বিলিয়ন হবে না। রেমিটেন্স দিয়ে ওইটাকে নাগাল পাওয়া যাবে না। আর আমদানি যদি আমি কমাই তাহলে মূলধন আমদানি এমনি কমছে, অলরেডি কমে গেছে 25%। তাহলে মূলধন আমদানি যদি কমে, কাঁচামাল মধ্যবিত্ত মাল যদি কমে, তাহলে আমার ইনভেস্টমেন্ট হবে না, কমে যাবে স্বাভাবিকভাবে। আর যদি আমি কনজিউমার ভোক্তা যদি কমাই, তাহলে আমার শুল্ক আদায় কমে যাবে। সেখানে কিন্তু বড় একটা সমস্যা এই বাজেটে আছে বলে মনে করি। অর্থমন্ত্রী খুব ভালো ইন্টেনশন নিয়ে বলেছেন যে স্থানীয় শিল্প তিনি বাড়াতে চান, গুড কথা, কারণ এটা দিয়ে কর্মসংস্থান হবে, সেটাও স্টেবিলিটির একটা লক্ষণ। আমরা আপনাকে তো আসলে ব্যাংক খাতের মানুষ হিসেবেই চিনি, আপনার বড় পরিচয়টা এখনও আমরা বেশিরভাগ জায়গায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর হিসেবেই দেখি। কিন্তু এই যে ব্যাংক খাতের অবস্থা, এটা নিশ্চয়ই আপনাকে পীড়া দেয়। এই অবস্থা আসলে আমাদের হওয়ার কথা ছিল কিনা, প্রত্যাশিত ছিল কিনা? জনবন্ধু শেখ হাসিনার 5 বছরের আমলে আমরা বাংলাদেশ ব্যাংক থেকে খেলাপিদের, শীর্ষ খেলাপিদের একটা লিস্ট তৈরি করে রাখতাম, 10 জন শীর্ষ খেলাপি। রিজার্ভ ছিল করলে 2 বিলিয়ন, কিন্তু প্রবৃদ্ধি 5.5, মূল্যস্ফীতি 2-এর কম। এটা ওনার নেতৃত্বে আমরা করেছি। অর্থমন্ত্রী কিবরিয়া সাহেব, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আমি বাংলাদেশ ব্যাংকে আমরা ইমপ্লিমেন্ট করেছি। মনে করেন রিজার্ভ অনেক কমে গেছে। যদি আমরা এই বিনিময় হারটাকে 10 বছর টাকাকে অতিমূল্যায়িত না রাখতাম, এই 2 বছর আগে পর্যন্ত 10 বছর ভারত করেছে 77 ভাগ অবমূল্যায়ন, আমরা করেছি 27 ভাগ। এইটা তো ঠিক হলো না। আচ্ছা, তারপরে মার্কেটে ফোর্স করলো। মার্কেটে ফোর্স করার পরেও আমরা প্রণোদনার নামে 2.5 ভাগ এই মধ্যস্বত্বভোগীর পেটে যাওয়ার মতো করে দিয়ে দিলাম। এটা কখনো রেমিটেন্সওয়ালাদের যারা পাঠায় তাদের কাছে পৌঁছায় না। এটা এরা ওখান থেকে কিছু তাদেরকে দেয়, দিয়া ওইটা কিনে নেয়, কিনে এখানে আনে, বিক্রি করে আবার এখান থেকে ডলার নিয়ে যায়। এইভাবে একটা চক্রের মধ্যে চলছে। যদি এখন যেমন বুদ্ধি করে 117 টাকা করেছে, এইটাকে যদি দৃঢ় হস্তে আপনার বাস্তবায়ন করে 117 টাকা যদি যিনি রেমিটেন্স পাঠান তিনি পান, এবং যে রেমিটেন্সটা পাঠায় এটা যদি দ্রুত গতিতে আমার এই উপকারভোগীর কাছে পৌঁছানো যায়, তাহলে এই যে বর্ধনের যে ধারাটা আছে এটা কিন্তু আরও বাড়বে, এটা কোনো সন্দেহ নেই। এইটাকে দৃঢ় হস্তে করা দরকার, 1 নম্বর। 2 নম্বর হলো বিনিময় হারটা IMF খুব চাপ দিচ্ছে বাজার ভিত্তিক করার জন্য। আমি কয়েকটি দেশের অবস্থান দেখে মনে করি যে এটা এখনও সম্পূর্ণভাবে শুদ্ধভাবে যদি রিয়েল এফেক্টিভ এক্সচেঞ্জ রেট তৈরি করতে পারি আমরা, তার ভিত্তিতে করলে বোধহয় ভালো হবে বলে আমি মনে করি। 3 নম্বর হলো সুদের হার। এই 6-9 এই যে 4-5টা বছর এত অসাধারণ ক্ষতি করছে যে বলার না। একমাত্র জনবন্ধু শেখ হাসিনা প্রধানমন্ত্রী, উনি শুধু বলেন যে মূল্যস্ফীতিতে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে, বাকি সবাই কিন্তু মন্ত্রী মহোদয়গণ বলছেন দেশের মানুষ ভালো আছে। আসলে দেশের মানুষ ভালো না। এটা এই মূল্যস্ফীতিটা কমানোর জন্য যেটা করা দরকার, বঙ্গবন্ধু যেটা করেছিলেন, জনবন্ধু শেখ হাসিনা 98 যেটা করেছিলেন, একটা বাফার, পাবলিক সেক্টর বাফার। এই যে এত চমৎকার একটা বড় ক্রপ হলো, এটার যে মূল্যটা নির্ধারণ করলো, এটা যদি শক্তভাবে বাস্তবায়ন করে 17 লক্ষ টন যদি সংগ্রহ করতে পারে সরকার, তাহলে 8 আর 17 25 লক্ষ টন কিন্তু সরকারের ঘরে থাকবে। থাকলে
বাজারটা আর ওই থাকলে মজুদদারদের খবর হবে যে আছে। আর এখন যদি 100টা ওপেন মার্কেট থাকে তাহলে 10,000 ওপেন মার্কেট কেন্দ্র করে এগুলো বিক্রি করবে বাজার মূল্যের চেয়ে কম মূল্যে। তাহলেই বাজার মূল্য নিয়ন্ত্রণে আসবে, মূল্যস্ফীতি কমবে। আর মনিটরিং তো খুচরাদের মনিটরিং টিভি ক্যামেরার সামনে করে কুবলায়। ভোজ্য তেল শুনছি 4 জনে আনে, চিনি 10-12 জনে আনে, তাদেরকে মনিটর করে। তারা তো কারা এটা জানা, সরকারের জানা, সরকারের সঙ্গে উঠা বসা, তাদেরকে শক্তভাবে মনিটর করে প্র্যাকটিক্যালি জেল জুলুম করতে লাগবে না, তাদের শাসন করতে হবে। যে এইটা করলেই কিন্তু হবে। আর পরবর্তীতে করতে হবে বঙ্গবন্ধু যেটা বলছিলেন যে সমবায় ছাড়া উপায় নাই, উৎপাদন এবং বিপণন সমবায়। ব্যাংক খাতে এখন 1,82,000 কোটি টাকা খেলাপি ঋণ এবং আরও অন্যান্য আমরা যদি রাইট অফ বা আদালতে মামলাধীন এইগুলো যোগ করলে প্রায় 5 লাখ কোটি হয়ে যায়। এইটা আমার অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কোন ধরনের বাধা সৃষ্টি করছে বলে মনে হয়? ব্যাংকিং খাতের অবস্থাটা কি? অবস্থাটা হলো যে টাকা চক্রাকারে ঘুরবে, কিন্তু এখন ঘোরার মতো চাকা একেবারে টাকা নাই। এই জন্য মানে এখন সরকার মানে বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকিং সিস্টেমে টাকা নাই। অর্থমন্ত্রী মহোদয় বাজেটে বলেছেন যে সম্প্রতি ব্যাংকিং কোম্পানি আইন সংশোধন করা হয়েছে। সংশোধনটা কি? সংশোধন হলো যে শতকরা 2 ভাগ সুদে খেলাপিরা পুনঃতফসিল করতে পারবে। আগে ছিল 2বার 3বার, এখন 8বার 9বার করছেন অনেকজনে। আর যারা নিয়মিত তাদের এখনও শতকরা 10 ভাগ দিয়ে করতে হয় এটা। আর আগে এক পরিবারে 2 জন ছিল, এখন এক পরিবারে 4 জন। আগে 4 বছর ছিল, 6 বছর হলো, 9 বছর হলো। এই 9 বছরেরটা সংসদে গেল, কেউ প্রস্তাব করলো না, কিন্তু সংসদে 12 বছর করে দিল। তো এইটা বুঝি এখন এই জিনিসটা নির্বাচনের 1 সপ্তাহ আগে বাংলাদেশ ব্যাংক এই যে পুনঃতফসিলটা নবায়ন করেছে। এটা নৈরাজ্য, কিন্তু এটা হইতে পারে না। এটাকে অবশ্যই পুনঃ নিরীক্ষা করে, নিশ্চয়ই অনেক বিশেষজ্ঞ আছেন যাদেরকে সরকার পছন্দ করে, তাদেরকে দিয়ে এগুলো, কারণ এইভাবে চলবে না। এইভাবে তো ওই সার্কুলেট করার মতো ইনভেস্টেবল ক্যাপিটাল থাকছে না। 99 সালে প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদের অধীনে একটা কমিশন শেষ ছিল, কিন্তু যদি একটা শক্তিমান অর্থ মন্ত্রণালয় থাকে এবং যদি যোগ্য কেন্দ্রীয় ব্যাংক থাকে, তাহলে হয়তো আলাদা কমিশনের দরকার পড়ে না। এই জন্য আমি বলে যাচ্ছি যে কেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদটাকে কনস্টিটিউশনাল পদ করা হচ্ছে না। অন্তত নিজের পক্ষে ওটা 6 বছরের অনবায়নযোগ্য 1 টার্মের পদ করা গেলেও কিন্তু অনেক শক্তি সঞ্চয় হইতো। যারা নগদ পয়সা দিয়ে পুনঃতফসিল করতে হয় অথবা কিস্তি যারা পরিশোধ করেন, তারা তো আস্তে আস্তে নিজেরা ইচ্ছা করে খেলাপি হয়ে যাচ্ছেন অথবা যাবেন। কাজে একটা সময় আসবে পুরো অর্থনীতিটা খেলাপি হয়ে যাবে। তার আগেই কিন্তু কিছু করা দরকার বলে মনে করি। ব্যাংক খাতের উপরে একটা আস্থার ঘাটতি তৈরি হয়ে গেছে, এইটা ফেরানোর ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক কী উদ্যোগ নিতে পারে? না, সাধারণ মানুষের আস্থাটা যে অর্থে আপনারা সাংবাদিকরা বলেন সেই অর্থে এখনও অতটা কমে নাই, কিন্তু আমি মনে করি আস্থা বাড়ানোর জন্য একটা পদক্ষেপ আমি সুপারিশ করেছি যে 6 মাসের জন্য ব্যাংকের যে যত টাকা আমানত করবেন কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হবে না, 1 নম্বর। 2 নম্বর হলো এখন 1 লক্ষ টাকার বিমা আছে, এটাকে 1 কোটি টাকার আমানত বিমা করা হোক। এই 2টা করলে কিন্তু এই ব্যাংক ডিপোজিটের উপর আস্থাটা বাড়বে। যারা অপ্রদর্শিত আয় করেন বা যাদের আছে 15% কর দিয়ে ঢালাওভাবে তারা এটাকে বৈধ করতে পারবেন। অনেক সমালোচনা হচ্ছে এটা নিয়ে, আপনার মতটা? এটা খুব বিতর্কিত বিষয়। অপ্রদর্শিত আয় বা কালো টাকার আয় বা আন্ডারগ্রাউন্ড ইকোনমি সাইজ কি, এটা নিয়ে বিতর্ক আছে। একজন যদি সুবোধ করদাতা বুঝি 30% কর দিবে, আর একজন অবাধ্য চোরা কারবারি
তার সেই পরিমাণ টাকা 15%-এ হালাল করে ফেলবে, এটা তো হইতে পারে না। কাজেই যে স্ল্যাবের টাকা সাদা করবে সেই স্ল্যাবের জন্য প্রযোজ্য কর দিতে হবে, 1 নম্বর। 2 নম্বর হলো ঘোষণাটা এই বাজেটে করলে চলবে না। বাজেটে ঘোষণা হওয়ার ফলে যিনি সাদা করবেন তাকে কিন্তু দুদক ধরতে পারবে, বোর্ড অফ রেভিনিউ ধরবে না, দুদক ধরতে পারবে। কাজে সরকার প্রধান ঘোষণা দেবেন যে এইভাবে সাদা করলে যে স্ল্যাবের টাকা ওই স্ল্যাবের কর দিয়ে সাদা করলে তাকে সরকারের কোনো প্রতিষ্ঠান ধরতে পারবে না। 2। 3 নম্বর হলো মুদ্রা পাচার, কর খেলাপ, ঋণ খেলাপ, এইগুলা একেবারে শক্ত হাতে বন্ধ করে বাধ্য করে তাদেরকে টাকাটা আনতে হবে। এটা সম্ভব এবং উচিত এবং করে দেখিয়েছি আমরা অতীতে। আর 4 নম্বর হলো এটা 2 বছর জন্য দিয়েছে, 1 জুলাই 2025-এ যাদের হাতে কালো টাকা থাকবে ওইটা সরকার বাজেয়াপ্ত করবে, কোনো কোর্টে এটা আইনগ্রাহ্য হবে না। এই 4টা যদি ব্যবস্থা নেওয়া হয় অবশ্যই এই টাকা আসবে, আদারওয়াইজ একদম আসবে না। স্যার অনেক ধন্যবাদ। আমরা আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো ইনসাইট। ভালো থাকবেন সবাই।